আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে অর্থাৎ একাদশ শ্রেণীর এই অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো চেষ্টা করে যাচ্ছি এই করোনাকালীন সময়ে, সংকটকালীন সময়ে অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে পাঠ্যপুস্তকের বিষয়গুলো সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপনের জন্য। ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার প্রফেসর নেহাল আহমেদ স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার সহ প্রত্যেকটি বিভাগের সকল শিক্ষক, বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক চেষ্টা করে যাচ্ছে এই অনলাইন ক্লাস কার্যক্রমটি সুন্দরভাবে চালু রাখার জন্য। বরাবরের মতোই আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং ও তার সংস্কার। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। পর্দায় যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন তৎকালীন সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বড়লাট ছিলেন, যার নাম হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। অর্থাৎ পর্দায় যার ছবি ভাসতে আমরা দেখছি তিনিই হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি তৎকালীন সময়ে অর্থাৎ ব্রিটিশ ভারতে একজন নামকরা বড়লাট ছিলেন। এবার আসা যাক বিস্তারিত। ইংল্যান্ডের হুইগ বা উদারপন্থী যে দলটি ছিল, এই দলের সমর্থক ছিলেন মূলত লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের বড়লাট পদে নিযুক্ত হন 1820 খ্রিস্টাব্দে। অর্থ, শাসন, বিচার, সমাজ, শিক্ষা ক্ষেত্রে সংস্কার সাধনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন। তো সংস্কারক বেন্টিং প্রশংসা করে লর্ড মেকলে, উনিও একজন লর্ড ছিলেন তৎকালীন সময়ে, তো লর্ড মেকলে বলেছেন বেন্টিং মুহূর্তের জন্য তার এই কর্তব্য ভুলে যাননি যে শাসিত প্রজাদের মঙ্গল সাধন করা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ বেন্টিং এর কথা লর্ড মেকল বলছেন যে বেন্টিং ছিলেন হচ্ছে মূলত প্রজা বান্ধব, অর্থাৎ প্রজা মঙ্গল বান্ধব একজন লর্ড, এবং তার লক্ষ্যই ছিল মূলত প্রজাদের মঙ্গল করা এবং তা শাসন করবার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার তিনি তাই গ্রহণ করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর রিফর্মস বা সংস্কারের মধ্যে যদি বলতে চাই তাহলে কিছু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে ছিল হচ্ছে তার রাজস্ব বৃদ্ধি এবং ব্যয় সংকোচ নীতির মাধ্যমে অর্থনীতিকে মজবুত করা। এই বিষয়টিকে যদি একটু ডিফাইন করি তাহলে দেখতে পাই যে রাজস্ব বৃদ্ধি, অর্থাৎ এখানে রাজস্ব বৃদ্ধির ব্যাপারটি অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে পণ্যদ্রব্য আনয়ন বা পণ্যদ্রব্য আমদানি রপ্তানি এবং সাথে এই যে বিভিন্ন রকমের যে এই যে জমি জমা যেগুলো থেকে উৎপাদন হতো এবং একটি নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স প্রদান করত, সেই বিষয়গুলো যখন বৃদ্ধি করার ক্ষেত্রে তিনি অত্যন্ত বড় ভূমিকা পালন করেছেন। এবং ব্যয় সংকোচ নীতির ব্যাপারটি এরকম যে একটা পর্যায়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কর্মচারী যারা ছিল, যারা একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং তাদেরই কারণে দেখা যাচ্ছে এই যে মানে বাজেটের যে ব্যয় তা একটু দীর্ঘায়িত হতে থাকে এবং এর কারণে তিনি চেষ্টা করেছেন যে ব্যয় সংকোচনে বিভিন্ন ধরনের যে অপব্যয় যেগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে সংকোচনের নীতি গ্রহণের মাধ্যমে তিনি অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করেছেন। পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোম্পানির সেনাদলের বাড়তি অর্থাৎ দ্বিগুণ ভাতা বা বাট্টা প্রথার বিলোপ সাধন। অর্থাৎ আবারও সেই নেপোটিজমের কথা যদি বলি বা যদি বলি যে এই স্বজনপ্রীতি বা দুর্নীতির কথা যদি আসে, তাহলে এই স্বজনপ্রীতি এবং দুর্নীতির সাথে কোম্পানির যে সমস্ত কর্মচারী জড়িত ছিল তো তাদের বেতন ছিল মূলত দ্বিগুণ এবং বিভিন্ন রকমের তারা সুযোগ সুবিধা তারা গ্রহণ করত। তো এই দ্বিগুণ ভাতা বা বাট্টা প্রথা যেগুলো ছিল বা ছাড় দেয়া, বাট্টা শব্দের অর্থ হচ্ছে এখানে ছাড়, কোন একটি পণ্যে কেনার সময় নির্দিষ্ট ব্যক্তি বা বর্গ তারা ছাড় পেতেন। তো এই বাট্টা প্রথা বা ছাড় প্রথা বা দ্বিগুণ যে ভাতা এগুলো তিনি বিলোপ সাধন করেন এবং সরকারি কর্মচারীদের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাও তিনি হ্রাস করেন। অর্থাৎ সরকারে নিযুক্ত যে সমস্ত কর্মচারী যারা ছিল তাদের যে সমস্ত ভাতা, এই সুযোগ, তাদের যে অন্যান্য সুযোগ সুবিধা তাও তিনি কাটেল করেন বা ভাগ করেন, হ্রাস করেন। তো মোগল আমলের জমিদারদের প্রদত্ত নিষ্কর জমিগুলোতে
কর ধার্য করা হয়। এখানে শব্দটি বলে রাখি, নিষ্কর যেখানে কর্ষণযোগ্য হয় না, নিষ্কর যেখান থেকে আয় হয় না, তো সেই সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে যে কর আরোপ করা হলো জমিদারদের, মোগল জমিদারদের উপর। এবং বেন্টিং এর নির্দেশ মেনে উত্তরপ্রদেশের ভূমি রাজস্ব সচিব রবার্ট মার্টিন, আবারও বলছি ভূমি রাজস্ব সচিব রবার্ট মার্টিন বোর্ডের দ্বারা 30 বছর মেয়াদে উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই সমস্ত প্রদেশগুলি ভূমি বন্দোবস্তের আওতায় আনেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ভারতবর্ষের যে উত্তরপ্রদেশ যে অংশটি ছিল, এই অংশটিতে ভূমি রাজস্ব যে সচিব ছিল রবার্ট মার্টিন, তাকে তিনি বোর্ডের দ্বারা 30 বছর মেয়াদী উত্তরপ্রদেশে একটি ভূমি বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাসনতান্ত্রিক ক্ষেত্রে বেন্টিং এর যে সংস্কার। এর মধ্যে অন্যতম যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে কর্নওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক উচ্চ পদগুলিতে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কর্নওয়ালিসের সময় যে সমস্ত প্রশাসনকে চালাবার জন্য যে সমস্ত উচ্চ পদগুলো ছিল, এই পদগুলিতে শুধুমাত্র ইউরোপীয়দের নিয়োগ প্রথা বাতিল করে কম বেতনের বিনিময়ে উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ দেওয়া শুরু করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে চেষ্টা করা হয়েছে যে ওই যে বলেছিলাম যে ব্যয় সংকোচ নীতি, তার মানে ইউরোপীয় একজন ব্যক্তিকে বা ইউরোপীয় ব্যক্তিবর্গকে যখন এই প্রশাসনিক পদে, ভারতের এই প্রশাসনিক পদে উচ্চ পদগুলিতে নিয়োগ দেওয়া হতো, তখন তাদেরকে দ্বিগুণ থেকে আরো বেশি পরিমাণ বেতন দিয়ে তাদেরকে রাখা হতো। উনি চেষ্টা করেছেন যে এই বিষয়গুলোকে বাদ দিয়ে উনি চিন্তা করলেন যে ভারতীয়দের মধ্যে যে সমস্ত যারা কিনা একটু উচ্চশিক্ষিত, যাদের যোগ্যতা সম্পন্ন, তাদেরকে তিনি এই পোস্টে নিয়োগ দিলেন এবং তাদের বেতনটা ঠিক আগের মতো না রেখে এদেরকে কমিয়ে দিয়ে এই ভারতীয়দেরকে নিয়োগ দেওয়া শুরু হলো। এটি উনি করেছিলেন। তো এখানেও কিন্তু একটা বিষয় যে এখানেও কিন্তু উনি ব্যয় সংকোচ নীতি গ্রহণ করেছিলেন। তো উত্তর পশ্চিম সীমান্তে সঠিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠান, অর্থাৎ একটি প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য কতগুলো প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়। যেমন আমরা এখন বর্তমানে যেটা দেখি, দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশন, আবার যদি বলি যে বাজেট প্রণয়নের জন্য আলাদা অর্থ মন্ত্রণালয়, আবার যদি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য বিভিন্ন কাজ বাজ তারা করবে, আবার যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে চিকিৎসক এবং অন্যান্য যারা থাকবে তাদের সাথে, আমরা শিক্ষক, তো এদের আবার শিক্ষা মন্ত্রণালয়, এক একটি মন্ত্রণালয় বা এক একটি সেক্টরে ভাগ করে কাজ আদায় করে নেওয়া ছিল। তো উনি যেটা চেষ্টা করেছেন যে রাজস্ব আদায়ের জন্য আমাদের যেমন এখানে রাজস্ব বোর্ড আছে, ঠিক তৎকালীন সময় যেটা উনি প্রতিষ্ঠা করেছেন তারই আদলে বর্তমানে আমাদের দেশের রাজস্ব বোর্ড অফ রেভিনিউ গঠন করার চেষ্টা করেন এবং তিনি সফল হন। তো বেন্টিক নিজে গভর্নর জেনারেল পদ ছাড়া সেনা বিভাগের সর্বাধিনায়ক পদ গ্রহণ করেন, অর্থাৎ উনি নিজে কিন্তু গভর্নর জেনারেল পদে তো ছিলেনই, উনি সেই সাথে সেনাবাহিনীর যে সর্বাধিনায়ক চিফ অফ মিলিটারি স্টাফ, এই চিফ অফ মিলিটারি স্টাফ পদটিও তিনি গ্রহণ করেছিলেন। তো জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেটের কথা আমরা সবাই জানি। তো জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট পদকে একসঙ্গ যুক্ত করে একটি মাত্র পদে রূপান্তরিত করেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানেও উনি ব্যয় সংকোচ নীতি গ্রহণ করলেন কিভাবে, যেমন জেলা কালেক্টর পদটি একটি নির্দিষ্ট আলাদা পদ, আবার জেলা ম্যাজিস্ট্রেট একটি আলাদা পদ। এই দুটো পদে দুজন যখন নিয়োগ হয় এবং তারা যদি হয় ইউরোপীয়, তাদের বেতন হয় হচ্ছে দ্বিগুণের উপরে বেশি। তো যার কারণে তিনি চেষ্টা করেছেন যে এদেশীয় যে সমস্ত ভারতীয় শিক্ষিত সমাজ আছে, সেই শিক্ষিত সমাজ থেকে এদেরকে নিয়ে এনে জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেট পদকে এক করে একটি মাত্র পদে রূপান্তরিত করে এখানে নিয়োগ দেওয়া হতো। তো দেখা যাচ্ছে যে ব্যয় সংকোচ নীতি এখানেও কিন্তু গ্রহণ করা হয়েছে। তো বড়লাটের কার্যপরিষদে উকিলের সংখ্যা আস্তে আস্তে বাড়ানো হয়, অর্থাৎ বড়লাটের যে কার্যপরিষদ যে ছিল সেখানে এই লয়ার যারা ছিল তাদের সংখ্যাটা কমই ছিল, এই সংখ্যা ধীরে ধীরে উন্নীত করেন বা বৃদ্ধি করেন। তো বিচার বিভাগের ক্ষেত্রে বেন্টিং এর যে সংস্কারগুলি, তার মধ্যে অন্যতম যেটা ছিল যে বিচার কাজকে দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে কর্নওয়ালিস প্রবর্তিত ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত ও প্রাদেশিক আপিল আদালতের বিলোপ ঘটান। আবার বলছি, কর্নওয়ালিস প্রবর্তিত যে ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত ছিল এবং প্রাদেশিক আপিল আদালত ছিল, এটি উনি বিলোপ সাধন করেন, অর্থাৎ অ্যাবলিশ করলেন এবং গ্রামীণ আদালতগুলিকে নিয়মিত আদালতের মর্যাদা দেন। স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করে দেখো, গ্রামে যদি কোনো রকমের
কোনো মামলা মোকদ্দমা বা যদি কোনো আদালত সংক্রান্ত বিষয়গুলোর সাথে যে মানুষ জড়িত হয়ে পড়ে, তখন তারা কি করে, গ্রাম থেকে সরাসরি চলে আসে কোথায়, প্রাদেশিক আদালতে বা প্রাদেশিক যেখানে বিচারালয় আছে সেখানে চলে আসে। তো দেখা যাচ্ছে যে দূরত্ব এবং সময়ের কারণে মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়। এজন্য এই কর্নওয়ালিসের প্রবর্তিত যে দুটো বিষয়, যে ভ্রাম্যমাণ প্রাদেশিক ফৌজদারি আদালত এবং প্রাদেশিক আপিল আদালত, এই দুটোকে বিলোপ সাধন করেন এবং উনি গ্রামীণ আদালতকে ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করেন। যার ফলে দেখা যাচ্ছে যে বিচার প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ জনগণ অর্থাৎ গ্রামে যারা থাকে তাদের পক্ষে বিচার প্রাপ্তিটা বিচার রায় প্রাপ্তিটা সহজ হয়ে আসে। তো জেলা জজদের নাম পাল্টে রাখা হয় সেশন জজ এবং এদের হাতে দেয়া হয় দেওয়ানি এবং ফৌজদারি মামলার দায় দায়িত্ব। এবং দেওয়ানি মামলা পরিচালনার কাজে ভারতীয় বিচারক নিয়োগ করা হয় এবং তাদের পদমর্যাদা ও বেতন বাড়ানো হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে দেওয়ানি আদালত বা ফৌজদারি আদালত, যে সমস্ত আদালত ছিল, দুটো আদালত, তো এখানে আগে যেটা ছিল হচ্ছে ইউরোপীয়রা এদেশে এসে তাদেরকে এখানে বিচারের কার্যে সুযোগ দেওয়া হতো এবং প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হতো, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তো বিচার কার্য তো সুষ্ঠুভাবে পালন করতে পারেইনি, বরঞ্চ বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবং উনি চাচ্ছিলেন যে ব্যয় সংস্কৃতি গ্রহণের কারণে এখানে যদি দেওয়ানি আদালতে যদি বা ফৌজদারি আদালতে দেওয়ানি আদালতে যদি ভারতীয় বিচারক নিয়োগ করা হয়, তাহলে এদের পদমর্যাদা এবং যাতে বাড়ানো হয় এবং এরা যাতে এই ভারতীয় সমাজে একটি নির্দিষ্ট একটি উচ্চ মর্যাদা সম্পন্ন অবস্থায় থাকতে পারে সেটাও নিশ্চিত করেছিল এবং তাদের বেতন বাড়ানোর ব্যবস্থাটিও তিনি করেছিলেন। তো এলাহাবাদে একটি সর্বোচ্চ দেওয়ানি এবং ফৌজদারি আদালত তিনি প্রতিষ্ঠা করেন। তো নিম্ন আদালতে ফরাসির পরিবর্তে স্থানীয় ভাষা এবং উচ্চ আদালতে ইংরেজি ভাষা আদালতের কাজ পরিচালনার জন্য নিয়ম হিসেবে চালু হয়। অর্থাৎ নিম্ন আদালত, যেটাকে আমরা আমাদের দেশেও বলি লোয়ার কোর্ট, তো এই নিম্ন আদালতে ফরাসি ভাষার পরিবর্তে স্থানীয় যে ভাষাটা থাকবে সেই ভাষা ব্যবহারের সুযোগ উনি করে দেন। এবং উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে যেটা ছিল, হাইকোর্টে তিনি ইংরেজি ভাষা এই চালু করার জন্য উনি চেষ্টা চালিয়েছেন এবং করেছেন। এবং এরপরে যে সংস্কারের কথা বলবো, যে সমাজ সংস্কার অর্থাৎ সোসাইটি রিফর্মস অফ সোসাইটি যদি বলি, সোশ্যাল রিফর্মস যদি বলি, সেখানে দেখতে পাই যে ভারতের ইতিহাসে সমাজ সংস্কারক রূপে বেন্টিংকে সবচেয়ে বেশি মনে রাখবে। অর্থাৎ যদি কোনো যে কয়জন বড়লাট বা যে কয়জন গভর্নর জেনারেল ভারতীয় উপমহাদেশে আগমন ঘটেছিল, তাদের মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিংকে সবচেয়ে বেশি মনে রাখবে ভারতীয় জনগণ তথা সারা বিশ্ব, ইতিহাসে পঠিত সবখানে। তো দেখা যাচ্ছে যে রামমোহনের নেতৃত্বে গড়ে ওঠা সতীদাহ বিদ্রোহী আন্দোলনে সাড়া দিয়ে বেন্টিং সতীদাহ নিরোধ করেন এবং এর আইন রেগুলেশন করে পাশ করেন, যেটা কিনা 1829 সালে সতীদাহ বিদ্রোহ রহিত করা হয়। তো এতে দেখা যাচ্ছে যে রাজা রামমোহনের প্রচেষ্টায় নেতৃত্বে এই লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথায় বন্ধের কারণে বা সতীদাহ প্রথা নিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারই সহায়তায় একটি আইন রেগুলেশন পাস হয়। তো বেন্টিং এর নির্দেশ মেনে সেনাপতি স্লিম্যান, আবার বলছি, বেন্টিং এর নির্দেশ মেনে সেনাপতি স্লিম্যান দিল্লি, হায়দ্রাবাদ, অযোধ্যা, রাজপুতনা, বুন্দেলখন্ড অবস্থানকারী প্রায় 1500 অর্থাৎ 1500 জন ঠগী দস্যুদের দমন করেন। একটু বলে রাখি, ঠগী কারা? ঠগী ছিল একই রকম ভাবে, এর আগে আমি বলেছি যে যেমন হুন জাতি যেরকম ছিল ভারতে, এরকম। তো এরা ছিল অতর্কিত আক্রমণ করতো, বর্বর জাতি এবং দস্যু অর্থাৎ ডাকাতদের মতো এদের চলাচলতি ছিল। তো দেখা যাচ্ছে যে বেন্টিংকে নির্দেশ মতে এই উনার যে সেনাপতি ছিলেন স্লিম্যান, উনি দিল্লি, হায়দ্রাবাদ, আবারও বলছি দিল্লি, হায়দ্রাবাদ, অযোধ্যা, রাজপুতনা, বুন্দেলখন্ড অবস্থানকারী প্রায় 1500 অর্থাৎ 1500 ঠগী দমনে উনি চেষ্টা চালান এবং তিনি সফল হন। এবং কাথিয়াবার, আবারও বলছি কাথিয়াবার ও রাজপুতনায়, এই দুটি জায়গা ভারতের, কাথিয়াবার এবং রাজপুতনায় বসবাসকারী রাজপুতদের মধ্যে প্রচলিত নবজাত যে কন্যা সন্তান হত্যার কুপ্রথা তিনি ওটি নিষিদ্ধ করেন। অর্থাৎ তৎকালীন সময় দেখা যাচ্ছে যে কন্যা প্রথা যে একেবারে যেটাকে বলা হচ্ছে যে জীবন্ত মেরে ফেলা, এই বিষয়টি উনি এই প্রথাটি উনি নিষিদ্ধ ঘোষণা করেন, যা কিন্তু এই প্রথাটি কিন্তু কখনোই কিন্তু ভারতীয় হিন্দু সমাজে বা অন্য কোনো সমাজে বৈধভাবে প্রচলিত ছিল না। এটা কোনো বৈধতা কিন্তু ধর্মেও নেই।
তো দেখা যাচ্ছে কি কাথিয়াবাড় এবং রাজপুতনা এই অঞ্চলে বসবাসকারী যে সমস্ত মানুষ, তো এই অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এই প্রথাটাকে বেশি ফলো করছিল। তো দেখা যাচ্ছে যে লর্ড বেন্টিং চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন যে উনি ওই অঞ্চল দুটিতে বসবাসকারী যে রাজপুত তাদের মধ্যে প্রচলিত যে নবজাতক কন্যা সন্তান কুপ্রথা উনি এটা নিষিদ্ধ ঘোষণা করেন। এবং ওড়িশাতে প্রচলিত যে বন্য দেবদেবীর পূজায় যজ্ঞের সময় নরবলি প্রথার তিনি মানে এটি বিলোপ সাধন করেন। অর্থাৎ যে বন্য দেবদেবীর পূজার সময় মানুষকে যে বলি দেওয়া হতো বা মানুষকে ধরে ধরে জীবন্ত মানুষকে যে বলি দেওয়া হতো বা জীবন্ত মানুষের জীবন দানের ব্যাপারটা ছিল, এই বিষয়টি উনি বিলোপ সাধন করেন। জায়গাটার নাম হচ্ছে ওড়িশা। তো এই এত কিছু সংস্কারের পরে, সমাজ সংস্কারের পরে যে বিষয়টি আমরা নিয়ে এখন আলোচনা করবো সেটি হচ্ছে লর্ড বেন্টিকের শিক্ষা সংস্কার। এখানে বলে রাখা দরকার যে লর্ড বেন্টিক শিক্ষা সংস্কারের ক্ষেত্রে একেবারেই ভারতীয় বর্ষে উদার নীতি গ্রহণ করেছিলেন এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের লক্ষ্যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী বাৎসরিক 1 লক্ষ টাকা খরচ করা উনি সিদ্ধান্ত নেন। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রসারে উনি 1813 সালে একটা চার্টার অ্যাক্ট অনুযায়ী এই ভারতীয় ভূখণ্ডে যত রকমের খরচ তাতে উনি বরাদ্দ রেখেছিলেন বাৎসরিক 1 লক্ষ টাকা। এখানে একটি শব্দ আমরা পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। হোয়াট ইজ কল্ড পাশ্চাত্য শিক্ষা? একটু বোঝার চেষ্টা করি। পাশ্চাত্য শিক্ষা হচ্ছে ব্যাপারটি এরকম, আমরা যেরকম আমরা বলি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়া। আচ্ছা, বিষয়টা কেমন? আমরা যেমন বিজ্ঞান পড়লে আমরা পড়ি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলো আমরা পড়ি। ঠিক এই বিষয়গুলি যখন ইংলিশে পড়া হয়, ইংরেজি ভাষার মাধ্যমে এটা যখন আমরা শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ ইংরেজি ভাষা ব্যবহার করে যখন আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন থেকে শুরু করে বিভিন্ন শাখা, যেমন আমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম থেকে শুরু করে সমস্ত বিষয় যখন ইংরেজি ভাষার মাধ্যমে যখন শেখানো হয়, তাকেই আমরা বলতে চাচ্ছি পাশ্চাত্য শিক্ষা। একটু বোঝার চেষ্টা করি। পাশ্চাত্য শিক্ষার শব্দের অর্থ কিন্তু অনেকেই বোঝে না, এজন্য বোঝার চেষ্টা করি যে পাশ্চাত্য শিক্ষা হচ্ছে তাই ইংরেজি ভাষা ব্যবহার করে জ্ঞানের বিভিন্ন শাখা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, এই সমস্ত বিষয় যখন ইংরেজি ভাষার মাধ্যমে শেখা হয় তাকে আমরা বলতে যাচ্ছি পাশ্চাত্য শিক্ষা। তো একটু বলে রাখা দরকার, যেটা বলছিলাম যে 1813 খ্রিস্টাব্দে একটি চার্টার অ্যাক্ট অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিক বছরে 1 লক্ষ টাকা খরচ করার উনি সিদ্ধান্ত গ্রহণ করেন। 1835 খ্রিস্টাব্দে রেগুলেশন আইন জারির মাধ্যমে বেন্টিং বলেন ইংরেজি ভাষায় সরকারি ভাষায় স্বীকৃতি পাবে। তার মানে আগের যে পয়েন্টের কথা বলছি তার সাথে কিন্তু এই দুটো পয়েন্ট বেশ কানেক্টিভিটি আছে। কিরকম? যে ইংরেজি ভাষার উপরে তিনি সরকারি ভাষা হিসেবে জোরারোপ করেন, জোর দেন এবং স্বীকৃতি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন এবং তিনি ঘোষণা করেন শিক্ষা খাতে বরাদ্দ সরকারি অর্থ, আবার বলছি শিক্ষা খাতে বরাদ্দ সরকারি অর্থ এখন থেকে ইংরেজি শিক্ষাতেই খরচ করা হবে। অর্থাৎ ইংলিশ মিডিয়াম ব্যবহার করে, আবার বলছি বোঝার সুবিধার্থে, ইংলিশ মিডিয়াম ব্যবহার করে পদার্থবিজ্ঞান, জ্ঞানের সমস্ত শাখা, শুধু পদার্থবিজ্ঞান, জ্ঞানের সমস্ত শাখায় শেখবার জন্য যে খরচ হবে সেখানেই কিন্তু উনি বলছেন যে শিক্ষা খাতে ওখানে কিন্তু সরকারি অর্থ বরাদ্দ হবে বা খরচ করা হবে। এবার আসি এই যে লর্ড উইলিয়াম বেন্টিকের সমাজ সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তারপরে আমরা যেটা বললাম শিক্ষা সংস্কার, এই সমস্ত সংস্কারের কথা বলার পর ওনার একটা মূল্যায়নে আমরা আসার চেষ্টা করি, জাস্টিফিকেশন বলতে পারি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে সমাজ সংস্কারক হিসেবে ভারতবাসীর কল্যাণ সাধনের জন্য বেন্টিং প্রশংসিত হলেও 1833 সালে, সালটা একটু মনে রাখি, 1833 সালে এই চার্টার আইনের পর ব্রিটিশ চা বাগান যে মালিকদের ছিল এবং নীলকরদের ভারতে অনুপ্রবেশের সুযোগ দিয়ে তিনি সমালোচিত হন। অর্থাৎ ব্রিটিশ যে চা বাগান মালিক তাদেরকে এবং নীলকরদের উনি ভারতে অনুপ্রবেশের সুযোগ দিয়েই কিন্তু মূলত ভারতবাসীর কাছে একেবারে ভিলেন চরিত্রে উপনীত হন। যাই হোক, হিতবাদী শাসক বা সংস্কারধর্মী প্রশাসক, আবার বলছি হিতবাদী শাসক বা সংস্কারবাদী প্রশাসক হিসেবে
তিনি ভারতের ইতিহাসে অবশ্যই তো বিখ্যাত হয়ে রয়েছেন। তাই বেন্টিং এর জীবন সম্পর্কে জন রসেলি বলেছেন যে সমাজ সংস্কারক বেন্টিং এর মূল্যায়ন সম্পর্কে বলেছেন যে বেন্টিং ভারতকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন আধুনিকতা ও প্রগতিশীলতার বিকাশ ঘটাতে। আবারও বলছি, বেন্টিং ভারতকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন আধুনিকতা প্রগতিশীলতার বিকাশ ঘটাতে চেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী সময় আস্তে আস্তে ডে বাই ডে যে 1857 সালের দিকে যখন ভারত বিভক্তি শুরু হলো এবং দেখা যাচ্ছে যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ শুরু হলো এবং 1947 সালে কিন্তু আস্তে আস্তে ওনারা এদেশ ছেড়ে চলে গেল। তো এই বিষয়গুলো উনি চেষ্টা করেছিলেন যে ভারতকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু উনি কিন্তু পারেননি সমস্ত ভারতকে একতাবদ্ধ রাখতে বা ঐক্যবদ্ধ রাখতে। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনার বিষয়। তো আমরা সবাই একটু চেষ্টা করব বাসা বাড়িতে অবস্থান করতে, নিরাপদে থাকতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং পরিবার এবং দেশকে সুখী এবং সমৃদ্ধ রাখতে। আমরা সবাই চেষ্টা করি বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে এবং যারা ছোট আছে তাদের প্রতি খেয়াল রাখি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজে সুস্থ থাকতে হবে। এখন যেহেতু একটা শীতের সময় চলছে, আমরা সবাই চেষ্টা করব এই শীতকালীন এই সংকটকালীন সময়টা পার হওয়ার জন্য আমাদের একটু নিজেদের প্রতি মনোযোগ দিতে হবে, পরিবারের প্রতি মনোযোগ দিতে হবে, সমাজের প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের এই সুন্দর দেশকে আমাদেরই গুছিয়ে নিতে হবে। আমরা যারা বাসায় থাকি, আমার যারা ছাত্ররা যারা আছো, তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারলে, সরাসরি ক্লাস নিতে পারলে আমার আরো বেশি ভালো লাগবে এবং মন থেকেও চাচ্ছি এই সংকট দূর হয়ে যাক। এবং আমার বিশ্বাস আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই সমস্যা থেকে আমরা নিশ্চয়ই এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং একটি বিষয় বলে শেষ করতে চাচ্ছি, আমরা সবাই চেষ্টা করি আমাদের নিজেদেরকে সুন্দর রাখতে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি সবাই যাতে সুস্থ থাকে। আমাদের ছাত্র শিক্ষক, আমাদের কলেজের যারা স্টাফ আছে সবাই যেন সুস্থ থাকে এবং পরিবার নিয়ে সুস্থ থাকতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং চেষ্টা করবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে। তো আজকে আমার প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই থাকলো। আগামী দিন আমরা নতুন একটি বিষয় নিয়ে আমরা আবার সামনে আসবো, অনলাইন ক্লাস নিয়ে আসবো। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।